সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে হামলা চালায় ইরান। এর অংশ হিসেবে গত শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ইসরায়েল ইরানের হামলা পাল্টা হামলা কেন? বিশ্লেষকরা বলছেন, পুরনো অনেক ঘটনার সাথে হামাসের ইসরায়েলের হামলাও এই সংঘাতের জন্য দায়ী। ইসরায়েল এবং ইরানের মধ্যে বর্তমান সংঘাত যেটা অনেকে উল্লেখ করতেছে, এই সংঘাত কিন্তু নতুন না। মধ্যপ্রাচ্যে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, সেই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েলের সাথে সবচেয়ে বৈরী সম্পর্ক হচ্ছে ইরানের। এই বৈরী সম্পর্ক একটা ডেফিনেশন এই ইসরায়েল সেট করেছে এভাবে যে ইসরায়েলের উপরে যে জঙ্গি সংগঠন, তাদের দৃষ্টিকোণ থেকে, ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে যে জঙ্গি সংগঠনগুলো তারা প্রচার করে, যেমন হামাস, যেমন হেজবুল্লাহ, যেমন হুতি, ইয়েমেনে যারা হুতি বিদ্রোহী আছে, কারণ তারা প্রতিনিয়ত কিন্তু ইসরায়েলের বিপক্ষে তাদের অপারেশন পরিচালনা করে। তো ইসরায়েলের বদ্ধমূল ধারণা হচ্ছে এই জঙ্গি সংগঠনগুলোর অ্যাসিস্ট্যান্স, লজিস্টিক, অস্ত্র এবং বিভিন্ন যে সহায়তা, সেগুলো ইরান দিয়ে থাকে। গত বছরের ৭ অক্টোবর রাতে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর প্রতিশোধ নিতে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। এতে বাসাবাড়ি, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় হামলা চালায় ইসরায়েল। এতে বিপুল সংখ্যক নারী, শিশু সহ সাধারণ মানুষ নিহত হয়, যার প্রতিবাদে সারা বিশ্বে জনমত গড়ে ওঠে। এমন যুদ্ধ অপরাধের জন্য বিচারের দাবিতে সোচ্চার হয় বিশ্ববাসী। বিশ্লেষকদের মতে, বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে ১ এপ্রিল ইরানের কনসুলেটে হামলা চালাতে পারে ইসরায়েল। এছাড়াও ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিজের পক্ষে টানতে বেনিয়ামিন নেতানিয়াহুর চালও হতে পারে এটি। প্ল্যান্ড ওয়েতে সে এই যুদ্ধটা পরিচালনা করেছে। এপ্রিলের ১ তারিখে আক্রমণ করেছে। এর প্রথম উদ্দেশ্য হচ্ছে তাকে পাবলিক ওপিনিয়ন তার দিকে নিয়ে আসো। দ্বিতীয় হচ্ছে তার ক্ষমতার যাওয়ার যে প্রক্রিয়া, সেটা যেন স্মুথ হয়। তৃতীয় হচ্ছে, আপনি জানেন যে প্যালেস্টাইনের যে প্যালেস্টাইনের হামলা নিয়ে সারা পৃথিবী কিন্তু পিপুল টু পিপুলের যে কোঅপারেশন, কানেকশন বা যে প্রোটেস্ট মুভমেন্ট, এদিক থেকে কিন্তু বিরাট একটা মুভমেন্ট অর্গানাইজড হয়েছে। যখন দেখছে যে এই পরিস্থিতি, তখন কিন্তু গাজা থেকে অ্যাটেনশনটা কীভাবে অন্যদিকে নিয়ে যায়, সেটাও একটা কারণ থাকতে পারে। এই গাজার যে অপারেশনটা পরিচালনা করেছে, সেখান থেকে বিশ্ব নেতৃবৃন্দ বাদ দিয়ে বিশ্ব পাবলিক ওপিনিয়ন যে আছে, তাদের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য ১ তারিখে আক্রমণ। ইসরায়েলের হামলার প্রতিশোধে ইরান যে পাল্টা হামলা চালাবে তা মোটামুটি নিশ্চিত ছিল ইসরায়েল ও তার মিত্ররা। তাই যুক্তরাষ্ট্র ইরানের হামলার ব্যাপারে আগেই সতর্ক করেছিল, একই সাথে প্রস্তুতিও নিয়ে রেখেছিল। বিশ্লেষকদের মতে, ইরানের পাল্টা হামলার কোনো বিকল্প ছিল না, কারণ ইরান ইসরায়েলে হামলা না চালালে সামরিক নতজানু নীতি প্রকাশ পেত। এখন ইরানের হাতে কিন্তু আপনার লিগ্যাল পয়েন্ট আছে যে যেহেতু তাদের আক্রমণ হয়েছে, আর্টিকেল 51-এ বলা আছে যে কোনো রাষ্ট্র যদি আক্রান্ত হয় তাহলে তার অধিকার আছে, রাইট টু সেলফ ডিফেন্স যেটাকে বলে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু ইরান এই আক্রমণটা করেছে। আপনার ভূখণ্ডে আপনার সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছে এবং সেখানে আপনার লোককে মেরে ফেলেছে, হাই অফিসিয়াল জেনারেলদের মেরে ফেলেছে। সো আপনি যদি স্টপ থাকেন, আপনি যদি দেখতে থাকেন, তাহলে এটা অপোজিট পার্টি মনে করতে পারে যে আপনি দুর্বল। অপোজিট পার্টি মনে করতে পারে যে ইয়েস, আমি ফার্দার আক্রমণ করলে হয়তো কোনো কিছু করবে না। কিন্তু যখনই এটাকে ইটস কল্ড এ ব্যালেন্স অফ পাওয়ার। এরই মধ্যে ইরানে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। যদিও এ ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে পাল্টা হামলায় নিজেদের না জড়ানোর বিষয়ে পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানে ফের হামলা হলে আরও বড় পাল্টা হামলা করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র পাশে না থাকলে ইসরায়েলের পাল্টা হামলা চালানোর সংখ্যা খুবই কম, কারণ ইসরায়েল থেকে ইরানের দূরত্ব ও ইরানের পারমাণবিক অস্ত্রের সক্ষমতাকে বড় যুদ্ধ বিস্তারে বাধা হিসেবে দেখছেন তারা। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের তারা আলাপ আলোচনা করেছে। ইন দ্য মিন টাইম কিন্তু ডিপ্লোম্যাটিক এফোর্ট শুরু হয়ে গেছে। ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের মেম্বাররা যেমন তারা মিট করেছে এবং তারা ডিসকাস করেছে। এই ডিপ্লোম্যাটিক এফোর্ট যেহেতু শুরু হয়েছে, আমেরিকার একটা ক্লিয়ার মেসেজ যেহেতু ইসরায়েলের এসেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যুদ্ধ অর্থাৎ আক্রমণ, এটা ডিটোরিয়েট করবে, এটা এসকালেট হবে। যদি আমেরিকা ডিরেক্টলি বলে ইসরায়েলকে তুমি আক্রমণ করো, তখনই কিন্তু এসকালেট করবে। যদি আমেরিকা এই সাপোর্টটা না দেয়, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো, পার্টিকুলারলি ফ্রান্স যদি ইসরায়েলের পক্ষে ডিরেক্টলি না নেয়, তাহলে এই এসকালেশনটা হবে না।
যদিও ইরান ইসরায়েলের মধ্যে আপাতত কোনো নতুন সংঘাতের শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। তবে যদি কোনো কারণে এই সংঘাতে জড়ায় তা হবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, কারণ এতে প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন ইসলামী সংগঠন অংশ নেবে। ইটস হাইপোথেটিক্যাল, যদি ইসরায়েল পাল্টা আক্রমণ করে তাহলে ইসরায়েল পাল্টা আক্রমণ করলে কিন্তু ইরানকে করতে হবে। হ্যাঁ, তো ইরান এবং ইসরায়েলের যে দূরত্ব আপনি জানেন 1000 মাইলের বেশি, তাই না? এখন ইসরায়েল যেটা করতে পারে, ইসরায়েল তাদের টার্গেট হতে পারে গাজা, তাদের টার্গেট হতে পারে হেজবুল্লাহ, তাদের টার্গেট হতে পারে ইয়েমেন। হ্যাঁ, তো এই জায়গাগুলো তাদের অপারেশন শক্তিশালী করতে পারে যাতে এখান থেকে কোনো প্রকার পাল্টা আক্রমণ তাদের দিকে না হয়। কিন্তু যদি ইরানে আক্রমণ করে বসে ইসরায়েল, তাহলে মধ্যপ্রাচ্যের টোটাল ওয়ার না হলো মোটামুটি একটা আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ টাইপের কিছু একটা যুদ্ধ আপনি দেখতে পারেন। তো সেটারও সম্ভাবনা আমি দেখি না, কারণ সামনে জো বাইডেন ইলেকশনে জিততে চায়। জো বাইডেন এই তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে ইলেকশনে জিততে পারবে না।